রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট থেকে হঠাৎ করেই সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও হয়ে গেল সাসপেন্ডেড শব্দ। আর এই নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে কি আইনি বলে বলিয়ান হয়ে আবারও তিনি তার রেজিস্ট্রেশন পুনরুদ্ধার করতে পারেন? শুধু এই নয়, আবাস যোজনা আবারও আলোচনায় ফিরে এসেছে, কারণ সেখানে আবারও কাটমানির অভিযোগ এবং তাই নিয়ে ধুমধুমার বাঁধল দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরে। আর গতকাল রীতিমতো চাপের মুখে পড়ে পঞ্চায়েত প্রধান, শাসক দলের পঞ্চায়েত প্রধান টাকা ফেরত দিতে বাধ্য হলেন। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে পরিচয় করিয়ে দিই, সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা চয়ন ভট্টাচার্য এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই আপনাদের দেখাবো রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট, যেখানে সন্দীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে ইতিমধ্যেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 19 তারিখ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে দেখা যাচ্ছিল সাসপেন্ডেড শব্দ। হঠাৎ করেই সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও হয়ে গেল সেই সাসপেন্ডেড শব্দ, এমনটা দাবি করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। রেজিস্ট্রেশন ক্যান্সেল করার বিষয়, সেখানে কিন্তু মিটিং করে, কাউন্সিলের মিটিং করে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা। এর মধ্যে কোনো কাউন্সিলের মিটিং হয়নি এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত করা হয়নি, এবং সেই জন্য যে অর্ডারটা বেরিয়েছে এটা আইনের চোখে এর ভ্যালু হচ্ছে জিরো। এক হাস্যকর বিষয় হয়েছে, যাকে আমরা ভাবছি তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হলো, যাকে আমরা বলতে চাইছি তিনি এখন ডাক্তার নয়, বেসিক্যালি সেটা কিছুই নেই, একটা কাগজের অর্ডার যার কোনো আইনি বৈধতা নেই। ফলে উনি কিন্তু অবধারিতভাবে কোর্টে গিয়ে তার বিরুদ্ধে কেস করে আবার ডাক্তার হয়ে ফিরে আসতে পারবেন। সুমিতা, তাহলে প্রশ্নটা এখানেই হবে। আশঙ্কার জায়গা অনেকগুলো তৈরি হলো। প্রথম কথা, সন্দীপ ঘোষের ভবিষ্যৎ, মানে সেখানে তিনি আইনি সহায়তা নিয়ে আবারও কি রেজিস্ট্রেশন পুনরুদ্ধার করতে পারেন এবং স্বাভাবিকভাবে আবারও মূল স্রোতে ফিরে আসতে পারেন? দ্বিতীয় ভয়ের জায়গা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের বিরুদ্ধে এত অভিযোগ, তাদেরকেও তো কার্যত সাসপেন্ডই করা হয়েছে। তাদের ভবিষ্যৎ আবার এখানেই পৌঁছবে না তো? সম্পূর্ণ তদন্তের এখন চলছে, সিবিআই তদন্ত করছে। তদন্তের আগে আমাদের এখনই কিছু বলা যাবে না। তবে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে যে ওয়েবসাইটে হয়েছে, এটা টেকনিক্যাল কিছু প্রবলেম হতে পারে, এটা নিশ্চয়ই যারা দায়িত্বে আছে তারা দেখবেন। তবে আমি মনে করি যে কারণে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে সেটা এখনও তদন্ত বিষয়। আমার মনে হয় তদন্তে যা উঠে আসবে, আমরা কিন্তু আবারও বলছি যে ঘটনাকে কেন্দ্র করে ন্যায় বিচারের যে দাবি আমাদের সবাইয়ের, এবং সেখানে পরিষ্কার যারা যারা জড়িত, আমরা তাদের কিন্তু যা যা বিচারের ব্যবস্থায় যা হওয়ার তাই হবে, কিন্তু আমরা কোনো সেই জায়গাতে কোনো বাধা নেই। তো স্বাভাবিকভাবে যেখানে তদন্ত সিবিআই করছে, সেই তদন্তের দিন কিন্তু প্রতিদিনই বাড়ছে, এবং এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত যে জায়গাটা আমাদের ঘটনার পর থেকে আমাদের রাজ্যের পক্ষ থেকে কিন্তু আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং এর দিনটা বদল করার আর্জি জানানো হয়েছিল, সেটাও তো একবার মাথায় রাখতে হবে। শতরূপাদির কাছে এই জায়গায় রাজ্য সরকার জানিয়েছে সুপ্রিম কোর্টে, সমীরদা, এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, মানে কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক নেই, কিন্তু ভয়ের জায়গাটা কি এটাই নয়? এই সদ্য আমরা দেখলাম জেএনএম মেডিকেল কলেজে, যেখানে 6 মাসের জন্য 40 জনকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনো দিন তো তারাও আবার ফিরে আসতে পারেন। তাহলে এই যে থ্রেট কালচার গত কয়েকদিন ধরে আমরা এত চিন্তায়, এত আশঙ্কায়, তাহলে সেটা আবার ফিরবে না তো? ফেরার প্রশ্ন নেই, এটা আছে এবং থাকবে যতদিন এই সরকার থাকবে। সমীরদা অ্যাজ ইউজুয়াল কুসুমিতা শুরুই করলো সেই ভাঙা রেকর্ড, সিবিআই এবং এক গরুর রচনা নিয়ে। কি একই কথা, মানে তুমি যাই জিজ্ঞেস করো ওনার উত্তরটা একই। তুমি যে থ্রেট কালচারের কথাটা বলছো, যে আমি কিন্তু ক্লিয়ারলি বলছি এটা কোথাও যায়নি। থ্রেট কালচার ইজ নট ডিসঅ্যাপিয়ার, থ্রেট কালচার উইল নট ডিসঅ্যাপিয়ার। কন্টিনিউয়াসলি তুমি দেখো, আজকে সন্দীপ ঘোষের বড়াই করে বলা হলো যে আইএমএ থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে, আবার সেই টেকনিক্যাল গ্লিচ না তো, যে তার সাসপেন্ডেড কথাটা নামের পাশ থেকে উঠে গেল। আজকে সিনিয়র ডাক্তাররা পয়েন্ট আউট করলেন বলে আমরা তো আর গিয়ে আইএমএর ওয়েবসাইট খুলে বসে নেই, তারা নিশ্চয়ই ঘাঁটতে গিয়ে এটা দেখেছে। তার মানে আবারও এটা কভার আপ, আবারও তার রাস্তা খোলা রাখা হচ্ছে যে সে যদি চায় আইনি প্রক্রিয়া করে, অ্যাপিল করে, আবার নিজেকে রিএস্টাবলিশ করে আবার এই বাঁদরামিগুলো করতে পারে। আমি বাঁদরামেই বলবো, যে ধরনের কাজ সন্দীপ ঘোষ করেছে অ্যাজ পার্ট অফ দ্য মেডিকেল ফ্র্যাটার্নিটি, শুধু ডাক্তারদের লজ্জা নয়, আমরা যারা
মানে পেশেন্ট পার্টি। আমাদের গায়ে কি সিরিঞ্জ ঢুকছে আমরা জানি না, যে গ্লাভসে ডাক্তার আমাদের চেক আপ করছে সেই গ্লাভস রিইউজ কিনা আমরা জানি না। মারা যাবার পর বলছে যে সেলাই করে নিন যদি টাকা না দিতে পারেন পোস্টমর্টেমের পর। ডেড বডি পাচার করেছে, ভাইটাল অর্গান সেল করেছে। মানে এই ধরনের একটা লোককে এখনো তাকে একটা দরজা খুলে বা জানলা খুলে রাখা হচ্ছে যে তুমি দরজা বন্ধ করে তুমি জানলা টপকে ঢুকতে পারো। যখন দেখা যাচ্ছে এই সন্দীপ ঘোষের যে ঘটনা, যেখানে একদিকে তিনি শোন অ্যারেস্ট হয়েছেন সিবিআইয়ের হাতে এবং অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত চলছে, সিবিআই যখন তদন্ত করতে যাচ্ছে সেখানে তিনটে আলমারি ভেঙে টেন্ডার সংক্রান্ত নথিপত্র তারা পাচ্ছে। কোটি কোটি টাকার টেন্ডার সংক্রান্ত নথিপত্র পাওয়া গিয়েছে যে দুর্নীতি হয়েছিল সন্দীপ ঘোষের সময়, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ তল্লাশি করে পাওয়া গেল। আমি চয়নদার কাছে এই জায়গায় আসবো। চয়নদা, প্রথম কথা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ, যে অরিজিনাল অভিযোগপত্র দেখা যাচ্ছে সেটা থানায় নেই, সেটা কিন্তু সন্দীপ ঘোষের হেফাজতেই রয়েছে, হয়তো তার অফিসে বা তার বাড়িতে। আবার দেখা যাচ্ছে টেন্ডার দুর্নীতির অভিযোগ কোটি কোটি টাকার, যেটা নাকি সন্দীপ ঘোষের জমানায় হয়েছিল, সেটা পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে। যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি নাকি যখন অসম্মানিত হচ্ছেন সামাজিক প্ল্যাটফর্মে নিজে সরে যেতে চাইছেন, 4 ঘন্টার মধ্যে থেকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে। অনেক কষ্টে যখন তাকে সাসপেন্ড করা হলো, আবার 6 দিন পর দেখা যাচ্ছে সেটাও নেই। দেখুন, খুব পরিষ্কার কথা, আমরা গণমাধ্যমে যে শব্দটা ব্যবহার করতে দেখি আইনের প্রক্রিয়া চলার সময়, সেটা হচ্ছে প্রভাবশালী। এই প্রভাবশালী বলতে কী বোঝায়, সন্দীপ ঘোষকে দেখে উদাহরণ হিসেবে আমরা সামনে রাখতেই পারি। যে আজকে ডক্টর গুমটা যেটা মেনশন করলেন বিষয়টা, সেটা সত্যি উদ্বেগের তো বটেই। কারণ এরকম একজন মানুষ যদি চিকিৎসার আবার অনুমতি পান, আবার যদি স্বপদে বহাল হয়ে যান আইনের ফাঁক গলে, সেটা হতেই পারে। কারণ অনুব্রত মণ্ডলের ঘটনাটা আমাদের চোখ খুলে দিয়েছে অনেকটা। দ্বিতীয় যে জিনিসটা আপনি বলছেন, তো এখানে মানি লন্ডারিংয়ের কেস ইডি দায়ের করেছে, সিবিআইও অপরাধমূলক কাজের ক্ষেত্রে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কিন্তু আমার খুব পরিষ্কার কথা, উনি এফআইআর করবার কথা ওনার ইয়েতে মেডিকেল তত্ত্বাবধানে যে মেডিকেল কলেজ, সেখানে একজন কর্তব্যরত চিকিৎসক মারা গেছেন, তার ভাষা অস্বাভাবিক মৃত্যু। আমরা পরে তো জানতে পেরেছি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তিনি এফআইআর সময় মতো করেননি। এই কর্তব্যে গাফিলতির জন্য যা সাসপেন্ড করার কথা, তাকে কে 4 ঘন্টার মধ্যে বদলি করলেন? আপনারা জানেন, ভিডিওটা কেউ চালাচ্ছে না, আপনারা চালাবেন কিনা জানি না, ভিডিওটা চালালে দেখতে পাবেন কে এই বদলি মৌখিকভাবে ঘোষণা করে গিয়েছিলেন। তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন। হ্যাঁ, ন্যাচারালি আপনারা ছাড়া সম্ভবত কেউ দেখাচ্ছেও না। এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি বলতে কি বোঝায়। তদন্ত যে খুশি করুক, আপনারা তদন্ত চাপা দেওয়ার চেষ্টা করছেন, সেই জন্য ডেট বারবার নিচ্ছেন। তদন্ত আপনারা এরা বলেন এভিডেন্স ট্যাম্পারিং করা, আমরা বলছি আপনারা একবার দুজনকে থামাই। আমি সলিলার কাছে যাই। সলিলার শাসকও কিন্তু একই কথা বলছে, যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা নক্কারজনক এবং সেই ঘটনার বিচার চাই। কিন্তু একটা বিচারের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিরপেক্ষ তদন্ত। নিরপেক্ষ তদন্তের জন্য যেটা দরকার সেটা হচ্ছে উপযুক্ত তথ্য প্রমাণ। যেখানে উপযুক্ত তথ্য প্রমাণের মধ্যে দেখা যাচ্ছে যে টেন্ডার সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ তার অফিস থেকে সেই সমস্ত জিনিসপত্র উদ্ধার হচ্ছে। আবার সেখানে আদালতে দাঁড়িয়ে কিন্তু সিবিআই এটাও বলছে কোর্ট আনকোর্ট তিনি প্রভাবশালী, জামিন যদি পান বাইরে এসে তিনি কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে পারেন। এই অবস্থায় এই মুহূর্তে আইনি প্রক্রিয়া ঠিক কোন জায়গায় বলে আপনার মনে হয়? দেখো, আমি তোমায় প্রথমে একটু বলে রাখি যে এই সন্দীপ ঘোষের বারবারন্ত এই আঙুল ফুলে কলা গাছ যেটা হয়েছে, তার কারণ হচ্ছে পরিষ্কার জানে যে রাজ্য সরকারের পেট্রোনাইজেশনে দিনের পর দিন এ বড় হয়েছে এবং ফুলে ফেপে তার যে প্রভাব প্রতিপত্তি এবং কত প্রভাবশালী সেটা আমরা সবাই দেখেছি। এবং খালি তাই নয়, এরপরে তুমি দেখো ওর এগেনস্টে যখন মামলা হলো, টালা থানায় কেস হলো, সেটা কিন্তু যেটা 200-এ এনকোয়ারি করতে দিল কোর্ট থেকে, সেটাও লিখে দিল সে বেকসুর খালাস হয়ে গেল এবং মানে হ্যাজ গট নো মেরিট, সেটাই বললো। এরপরে দেখো তুমি যেটা বললে যে মেডিকেল কাউন্সিলও রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে, তারপরে ওকে সাসপেনশন করেছে। আমি জানি না ডিসিপ্লিনারি প্রসিডিং করেছে কিনা, ডিপার্টমেন্টাল প্রসিডিংস করেছে কিনা, সব কিছুই আইওয়াশ যদি হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় ও বেরিয়ে আসতে পারবে। 2, 3 নম্বর হচ্ছে ওর এগেনস্টে কিন্তু এই আক্তার আলী যে তোমার দুর্নীতির যে অভিযোগ করেছে, তার কিন্তু প্রচুর এভিডেন্সেস পাওয়া গেছে, টেন্ডার থেকে শুরু করে তার এগেনস্টে যে কমপ্লেন থেকে শুরু করে সব তার বাড়িতে পাওয়া গেছে, এভিডেন্সেস পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে এবং ওর দুর্নীতি পরিস্ফুট। অ্যাট দ্য সেম টাইম অভয়ার মৃত্যুতে, অভয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডে ওর কিন্তু
কমপ্লিসিটি পরিষ্কার ট্রান্সপায়ার করেছে। দেখো, ওর মোবাইল ফোন তো সিজ করেছেই, এবং তার থেকে আমি জানি না যে ইনভেস্টিগেটিং ডিজিটাল টেকনোলজি অ্যাপ্লাই করে নিশ্চয়ই কোনো ক্লুজ পেয়েছে, যার জন্য বারবার তার পলিগ্রাফ টেস্টের কথাও বলা হচ্ছে, যেটা ও ডিনাই করছে। এবং ওকে কিন্তু ফার্দার পুলিশ কাস্টডি আবার হবে, এবং পুলিশ কাস্টডি টোটাল 15 ডেজই হবে, এবং ওর এগেনস্টে এভিডেন্সেস আর অলরেডি ইন হ্যান্ড অ্যান্ড সাম এভিডেন্সেস আর ফোর্থকামিং, সেগুলোও হবে। সুতরাং ওর কিন্তু নিস্তার পাওয়ার কোনো রাস্তা নেই। 2 নম্বর, 3 নম্বর আর 4, লাস্টলি যেটা আমি বলতে চাই, সন্দীপ ঘোষ হচ্ছে একটা দুর্নীতির ওখানে হচ্ছে সিম্বল, প্রতীক, একেবারে যদি দুর্নীতির সিম্বল আপনি যেমনটা বলছেন, এবং তার পাশাপাশি থ্রেট কালচার, যার বিরুদ্ধে অভিযোগ, মাথার নাম সন্দীপ ঘোষ, এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই দফায় দফায় সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। গতকালও 12 জন অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে, আর বয়ান রেকর্ড করা হয়েছে অভিযোগকারী এবং সাক্ষীদেরও। দীর্ঘদিন ধরে কিভাবে এই থ্রেট কালচার চলতো, একজন ইন্টার্ন কি বলছেন একবার শুনুন। আমাদেরকে পরীক্ষা ফেল করে দেওয়া হতো বলে যে তোমাকে পরীক্ষা ফেল করে দেওয়া হবে যদি তুমি আমাদের লবি জয়েন না করো, বা আমাদেরকে এমন করা হতো যে হোস্টেল থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ইউজিসিতে করেছিলাম, কিন্তু যেহেতু অ্যান্টি র্যাগিং কমিটিতে প্রিন্সিপালের লোক ছিলেন এতদিন, তাই এবং প্রিন্সিপাল তার হেড ছিলেন সন্দীপ ঘোষ স্যার, সেই জন্য তিনি সবগুলোকে চাপা দিতেন। এবং যেহেতু আমি সবসময়তেই সরব ছিলাম সন্দীপ ঘোষের এগেনস্টে, যখনই আমি স্যারের এগেনস্টে কোনো কথা বলতাম বা কখনো ফেসবুকে কিছু লিখলাম, তখনই আমাকে ডেকে পাঠানো হতো এবং আমাকে হ্যারাস করা হতো। এবং সন্দীপ ঘোষ স্যারের প্ররোচনাতে বা তার কথাতেই এরা করতো। এবং যখন আমরা রিসেন্টলি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা এরকম কেন করেছিলে দাদা, তখন তারা বলে তারা সৌরভ পাল এবং অভিক দে এবং প্রিন্সিপাল স্যারের কথাতেই তারা এগুলো করতো। এবার অনেকটা আশাবাদী আমরা যে এরপরে আমাদের সমাধান হবে। অনেকজনকে ডাকা হচ্ছে কমপ্লেন কমিটিতে, এবং তাদের এগেনস্টে তাদের সামনে বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমাদের কি অভিযোগ আছে, সেগুলো বলা হচ্ছে, আমরা বলছি, এবং তারাও তার কাউন্টার কিছু বলছে, এবং তারপরে আমরা আবার বলছি। তাহলে সাসপেনশনে কি সর্বোচ্চ শাস্তি? কিন্তু সেই শাস্তিও তো থাকছে না, দেখা যাচ্ছে হঠাৎ করেই নামের পাশ থেকে উধাও হয়ে যাচ্ছে। আন্দোলনকে আগে সমালোচনা করেছিলেন নয়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, আর তারপর এবার প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তিনি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে বলছেন নাটক। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হচ্ছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কিন্তু মানুষ কি পেলো এই আন্দোলন থেকে? কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? সতেরোপতি উদ্দেশ্যটা কি ছিল? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যখন নবান্ন অভিযান করেছিল, আমরা তো দেখেছিলাম একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে তাকে সমর্থন করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। কুসুমিতা, দিলীপদা অত্যন্ত সিনিয়র নেতা, আমার পক্ষে ওনার কথার বিরোধ করার মানে আমার ক্ষমতা নেই, কিন্তু এটা ব্যক্তিগত লেভেলে, কিন্তু এটা পার্টির অফিসিয়াল স্ট্যান্ড নয়। বিজেপির তরফ থেকে আমরা যত রকমভাবে সম্ভব সাপোর্ট স্টুডেন্টস জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আমরা দিয়েছি, এবং যত রকমভাবে মানে তুমি হয়তো জানো যে আমাদের ওখানে 4তলা অফিস আছে, ওখানে বাথরুম খুলে দেওয়া থেকে আরম্ভ করে জল দেওয়া, মানে এগুলো লিস্টের মধ্যে থাকারই কথা না। কিন্তু আমরা ভীষণ রকম প্রাউড যে একটা এত বড় একটা আন্দোলন ওরা করেছে উইথ নো সাইন অফ ভায়োলেন্স, সুন্দর সুন্দর স্লোগান দিয়ে নিজেদের মতো করে। তাহলে বিজেপির উদ্দেশ্যটা কি? মানে যে প্রশ্নটা দিলীপ ঘোষ তুলছেন, প্রথম কথা বোঝাই যাচ্ছে যে তিনি দলের সঙ্গে একমত নন। দিলীপ ঘোষকে কিন্তু আমরা দেখিও নি এই কর্মসূচিতে, কোথাও আমরা দিলীপ ঘোষকে দেখিনি। তাহলে কোথাও পরোক্ষে কি বিজেপি মদত দিচ্ছে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদ্দেশ্য নাকি তারা সফল করছে, দিলীপ ঘোষ এমনটাই বলছেন। আমরা তো উল্টোটাই দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের ভাষা অনেকটা মিলে যাচ্ছে। জুনিয়র ডাক্তারদেরকে সমর্থন করছেন মুখে বলে, তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে সমালোচনা করেছেন, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী নিষেধ করা সত্ত্বেও বিভিন্ন বিধায়ক বিভিন্ন মন্ত্রীরা যে ভাষায় ডাক্তারদের আক্রমণ করেছেন, সেই আক্রমণ তো দিলীপ ঘোষ করছেন একটু ঘুরিয়ে।
আমার খুব স্পষ্ট প্রশ্ন, এটা কি রাজনৈতিক নেতা দিলীপবাবুর মতো? এটা কি ক্ষমতা দখল করতে গিয়েছিল? এদের কাছেই কি এক্সপেক্ট তাহলে করছিলেন? সুমিত্রা শাসকের জন্য কি খানিকটা স্বস্তির জায়গা তৈরি হচ্ছে বিজেপির অন্তর থেকে? না না না, অত্যন্ত স্বস্তি নেই, ধিক্কার জানাচ্ছি, রাম বাম, সমালোচনা অতি করছি বাম, আমরা, হ্যাঁ। সমালোচনা করছি, সবাই ধিক্কার মিলে জানাচ্ছি, ঘোলা জলে মাছ ধিক্কার ধরতে জানাচ্ছি। চেয়েছিল এই আরে ঘোলা জলে ঘটনাকে মাছ কেন্দ্র করে। ঘোলা জলকে জলটা ঘুরিয়েছেন আপনারা, ঘোলা জলে মাছ এটাকে ধরতে ঘোলা জলে মাছ না ধরা পেরে বলছেন, এটা এখন- ঘোলা জলে মাছ ধরা বলছেন। একটা এখন মহিলা এটা মাইলেজ ডাক্তার নেওয়ার চিকিৎসক জন্য খুন হয়ে আপনারা গেছে, তো এক্ষুনি বললেন খুন হয়ে যে গেছে। যেভাবে নবান্ন অভিযানে আরে ছাত্রদের আন্দোলনে আপনারা বিজেপি তো যেসব নেতা evidence- সমর্থন করেছিল evidence তারা নষ্ট কারা? করে দিয়েছেন। তাহলে স্বাভাবিকভাবে Evidence নষ্ট বিজেপির করে দিয়েছেন। আবার যারা 14ই তারা আগস্ট, অবস্থান আবার করছে। 14ই আগস্ট আরজি করে আপনার ভাঙচুরের দলের ঘটনায় অস্তিত্বের মুখ্যমন্ত্রী তিনি সংকট ডিওয়াইএফআই এর পতাকার কথা বলেছেন, তিনি বিজেপি উপস্থিত ছিল সেখানে জাতীয় পতাকা, সেই উপস্থিতির কথাও না, বলেছেন। আপনি দেখুন বেশ। ওরা